প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, খুলনা সরকারি মহিলা কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার শেষ ক্লাস, মানে 10ম ক্লাস। এই ক্লাসটা শেষের সাথে সাথে তোমাদের জননীতি পরিস্থিতি কোর্সটি শেষ হবে। আজকে আমার লেকচারের শিরোনাম পিপিপি কি, এর সুবিধা অসুবিধা, সিদ্ধান্ত গ্রহণ কি, এর ধাপ, সিদ্ধান্ত প্রণয়নের সমস্যা এবং সমাধানের উপায়, যৌক্তিক সিদ্ধান্ত কি, সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত তত্ত্বটি আলোচনা করো, এবং শেষে তোমাদের একটা রেফারেন্স বুকের একটা লিস্ট আছে, তোমরা যদি হেল্প লাগে ওখান থেকে নিতে পারো। তাহলে বন্ধুরা, আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা দেখব পিপিপি কি। পিপি হলো সরকারি বেসরকারি অংশীদারিত্ব, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সাধারণত সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত কার্যক্রমকে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি। বর্তমান বিশ্বের প্রায় সকল দেশেই এই ধারণাটি বেশ আলোচিত। বিভিন্ন দেশে ছোট বড় প্রায় সকল ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য পিপিপি গ্রহণ করা হয়। ঘাটতি বাজেট, চাহিদা সরবরাহের ঘাটতি, মূলধনের ঘাটতি প্রভৃতি আর্থিক প্রয়োজনে পিপিপির মাধ্যমে আবির্ভাব ঘটেছে। বাংলাদেশের ক্ষেত্রে এই ধারণাটি খুবই নতুন। বিনিয়োগের ঘাটতি পূরণে সরকারি বেসরকারি বিনিয়োগের পাশাপাশি সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় ব্যক্তি খাতকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে 2010-2011 অর্থবর্ষের বাজেটে পিপিপি খাতে 3,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। উল্লেখ্য যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত 59টি প্রকল্প প্রস্তাব পাওয়া গেছে। বেসরকারি খাতের আওতায় বর্তমানে 178 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 7টি বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে বাস্তবায়ন শুরু হয়েছে। তার মানে কি, এটা কিন্তু কাজ চলছে। 7টি বিদ্যুৎ কেন্দ্র 178 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। বিদ্যুৎ খাতে 410 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 6টি বিদ্যুৎ কেন্দ্র, টেলিযোগাযোগ খাতে 2টি এবং স্যানিটেশন খাতে 1টি প্রকল্প পিপিপির আওতায় বাস্তবায়নের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। পিপিপি এর আওতায় 17টি ঘোষিত স্থলবন্দরের মধ্যে 8টি কার্যক্রম শুরু করেছে। আরও 7টি স্থলবন্দরে কার্যক্রমের আওতায় আনা হবে। 30 এপ্রিল 2011 দেশের সর্ববৃহৎ পিপিপি প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এর বাস্তবায়ন শুরু হয়েছে। এখন আমরা দেখব তাহলে পিপিপি কি জানলাম। যার মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্বে যে কাজটা হয়, কোনো একটা প্রকল্প হাতে নেওয়া হলো, কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করা হলো, এখানে সরকারি অংশগ্রহণ থাকবে, বেসরকারি অংশগ্রহণ থাকবে। তার মানে যৌথভাবে সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বে যে কাজটা হয় সেটাকে বলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা সংক্ষেপে পিপিপি। তাহলে এর সুবিধা কি, এর অসুবিধা কি, এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা সুবিধা আলোচনা করব যে পিপিপির মাধ্যমে কোনো কিছু করলে কি সুবিধা আছে। সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন ও তৈরি করা খুব সহজ। এর মাধ্যমে জনগণ, সরকার ও বেসরকারি বিনিয়োগকারী এ তিন পক্ষই লাভবান হয়। দুটো পক্ষ থাকে, সরকার আর বেসরকারি বিনিয়োগ করে, আর তৃতীয় পক্ষ হচ্ছে জনগণ, বেনিফিশিয়ারি, এরা কিন্তু লাভবান হয়। তাহলে কি কি সুবিধা আছে আমরা একটু দেখি। অর্থনৈতিক স্থিতিশীলতা আসে। অর্থনৈতিক অস্থিতিশীল কখন হয়? অর্থনীতি যখন চাহিদার তুলনায় যোগানের ঘাটতি থাকে, যোগান বেশি, চাহিদা নাই, অবকাঠামোগত উন্নয়ন ঠিক মতো হয় নাই, বিদেশ থেকে সব জিনিস আমদানি করতে হচ্ছে, দেশে কি কোনো কিছু হচ্ছে না, এই বিভিন্ন জিনিসের যখন সমস্যা হয়, সমন্বয়হীনতা তৈরি হয়, তখন কিন্তু অর্থনীতি অস্থিতিশীল হয়। যখন সরকারি বেসরকারি উদ্যোগে একসাথে কাজটা হয়, তখন কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা আসে, কারণ উৎপাদন বাড়ে, চাহিদা বাড়ে, সাথে সাথে যোগানও বাড়ে, তাহলে অর্থনীতি কিন্তু স্থিতিশীল থাকে। এরপরে বেসরকারি খাতের দক্ষতা বৃদ্ধি পায়। তোমরা জানো বেসরকারি খাত কিন্তু খুব বেশি যে প্রশস্ত তা না। একটা মালিক হয়তো ছোট্ট একটা কারখানা দেশের জীবন শুরু করেছে, হয়তো ওর মধ্যে আবদ্ধ আছে, কিন্তু সে যদি বেসরকারি উদ্যোগের সাথে এক হয়ে সে যদি আরেকটা ইউনিট খোলে বা আরেকটা বড় করে করার চেষ্টা করে, তাহলে কি হবে, তার দক্ষতা বাড়বে। টাকা বেশি হলে আয়তন বাড়বে, আয়তন বেশি হলে দেশ বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে নতুন আরেকটা ইউনিট খুলবে, নতুন প্রোডাকশনে যাবে, তাহলে কিন্তু তার দক্ষতা কিন্তু বাড়বে।
তার মানে কি, পিপির মাধ্যমে বেসরকারি খাতের দক্ষতা কিন্তু বাড়বে। আর যৌক্তিক ব্যয় প্রাক্কলন, তোমরা জানো যে কোনো কাজ করতে গেলে প্রথমে একটা ব্যয়ের প্রাক্কলিত ব্যয় করতে হয়, ব্যয় হিসাব করতে হয়, সেটা যেন যৌক্তিক হয়। কোনো এক পক্ষ থেকে সরকার যখন কোনো একটা বিনিয়োগ প্রস্তাব আসে বা সরকার থেকে কোনো কিছু করা, দেখবে ব্যয় এত বেশি হয় যে শেষ পর্যন্ত প্রকল্পটা লসে চলে যায়। তাহলে এখানে কি হবে, যৌক্তিক হতে হবে, মানে ব্যয় প্রাক্কলন যখন হবে সেটা কিন্তু যৌক্তিক হতে হবে, মানে সহনীয় পর্যায়ের ব্যয়টা হতে হবে। আর কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয় এখানে। প্রবৃদ্ধি কিসের উপর নির্ভর করে? অর্থনৈতিক স্থিতিশীলতা, জীবনযাত্রার মান উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, ক্রমান্বয়ে আমরা উন্নতির দিকে যাব, রাস্তাঘাট অবকাঠামো সব কিছু ডেভেলপ হবে, তখন কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। তাহলে যখন সরকারি বেসরকারি উদ্যোগ পাশাপাশি কাজ করবে, সবাই মধ্যে সমন্বয় থাকবে, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে। এরপরে ব্যবসার সম্প্রসারণ হবে। একটা মালিক হয়তো কোনো একটা জিনিস বানাচ্ছে, সে লাভও করছে, কিন্তু সে সম্প্রসারণ করতে পারছে না, কারণ কি তার মূলধনের ঘাটতি আছে। সে কি করবে? তাহলে সরকারি বেসরকারি অংশীদারিত্ব হলে সরকারের একটা বিনিয়োগ থাকবে এখানে। সরকারি বিনিয়োগ থাকা মানে সরকার তার নিরাপত্তার বিষয়টা দেখবে, সরকার তদারকি করবে। তাহলে দুটো পক্ষ থেকে কিন্তু তদারকির বিষয়টা আসলো। এদিকে মূলধন বেড়ে গেল, তদারকির পরিমাণটা বেড়ে গেল, তাহলে ব্যবসার সম্প্রসারণ হলো, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট হলো। এইভাবে তো মানুষ গ্রুপ অফ কোম্পানি কীভাবে হয়, একটা করে সেটা থেকে লাভ করে, আরেকটা করে, এরকম করতে করতে সব সেক্টরে সে কিন্তু সব প্রোডাক্ট সে তৈরি করে। তাহলে যখন দুটো যৌথভাবে কাজ হবে, তখন কিন্তু ব্যবসার সম্প্রসারণ সহজ হবে। তারপর সৃজনশীলতা বাড়বে। মানুষ কখন সৃজনশীল হয়? যখন নতুন নতুন কাজ করে, নতুন নতুন ধারণা তার ভিতরে তৈরি হয়। একটা কাজ করলো, আরেকটা নতুন ধারণা এসে আরেকটা কাজ করলো, মানে নতুন নতুন নিত্য নতুন কাজ করা হলো সৃজনশীলতা। এবং পরিবেশ বান্ধব যে কাজগুলো, তাহলে কি হবে, পিপি হলে কিন্তু সৃজনশীলতা বাড়বে। এখানে হচ্ছে বিকাশ লাভ করা। তোমার যদি তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার যদি অর্থের সংকট না থাকে, তোমার যদি কোনো কিছুর অভাব না থাকে, তুমি মুক্ত মনে বসে পড়াশোনা করে দেখবে, পড়াশোনাটা কিন্তু মনোযোগ দিয়ে করতে পারছো। পড়তে বসে চিন্তা করলে তো আগামীকালকে টাকা নাই, কলেজে ফি দিতে হবে, টিচারে বা কোনো কারণে বাজারঘাট করতে হবে, তোমার পকেটে টাকা নেই, টেনশন না, টেনশন থাকলে কিন্তু তোমার সৃজনশীলতা নষ্ট হবে। এই জন্য যখন ব্যবসার সম্প্রসারণ হয়, প্রবৃদ্ধি বাড়ে, অর্থনৈতিক স্থিতিশীলতা আসে, তখন কিন্তু সৃজনশীলতাও বিকশিত হয়। দুঃখিত। এরপর জবাবদিহিতা নিশ্চিত হয়। জবাবদিহিতা কি জিনিস? একজন আরেকজনের অধীনে থেকে তার কার্যের ব্যাখ্যা প্রদান করা। আমি ক্লাসটা নিচ্ছি, কেন ক্লাসটা নিচ্ছি? জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে সারা দেশে সমস্ত টিচারদের যে অনলাইনে ক্লাস হবে করোনাকালীন পরিস্থিতির জন্য, তাদেরকে লিস্ট চেয়েছি। আমরা লিস্ট দিয়েছি, জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের স্লাইড করে পাঠাইতে হচ্ছে, করেছি, তারা যাদেরকে যোগ্য মনে করেছে ওখানে আমাদের মনোনয়ন দিয়েছে। তাহলে আমরা জবাবদিহি করতে বাধ্য কেন? আমরা যে স্লাইডটা তৈরি করে দিচ্ছি, এটা কিন্তু এই সম্পত্তিটা কিন্তু এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সংরক্ষণ করছে, কারণ আমি জবাবদিহি করতে বাধ্য ওখানে, কারণ যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে আমি সেগুলো মানতে পারি। আমি আমার বিভাগীয় প্রধানের কাছে জবাবদিহি করি, বিভাগীয় প্রধান প্রিন্সিপালের কাছে জবাবদিহি করে, প্রিন্সিপাল ডিজির কাছে জবাবদিহি করে, ডিজি সচিবের কাছে জবাবদিহি করে, সচিব মন্ত্রীর কাছে জবাবদিহি করে, মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করে। তাহলে রাষ্ট্রপতি কার কাছে জবাবদিহি করে? এটা একটা প্রশ্ন। আমরা জানি সকল ক্ষমতার উৎস জনগণ। তাহলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে রাষ্ট্রপতি কার কাছে জবাবদিহি করবে? জনগণের কাছে করবে, সাইকেলিক অর্ডারে ঘুরবে, একজন আরেকজনের অধীনে। তার মানে জবাবদিহিতা যেখানে নিশ্চিত হবে সেখানে কিন্তু কাজও সঠিকভাবে হবে। সরকারি বেসরকারি যখন দুটো বিনিয়োগ একসাথে কাজ হবে, জবাবদিহি, বেসরকারি বিনিয়োগকারী সরকারের কাছে জবাব দেবে, সরকারি বিনিয়োগকারী বেসরকারি কাছে জবাব দিবে। দুটো কর্তৃপক্ষ কিন্তু এখানে ব্যবস্থাপনায় কিন্তু দুই রকমের লোক আছে। তাহলে দুই রকমের লোক হলে দুজনের কাছে জবাবদিহি করবে, তাহলে কি হবে? তাহলে সঠিকভাবে কাজটা হবে। এরপর কি হবে? সরকারের দায়িত্ব বেড়ে যাবে। তোমরা জানো সরকারের অফিসাররা কিন্তু রুটিন মাফিক কাজ করতে অভ্যস্ত। আমি যদি মনে করি আমার কলেজে আজকে দুটো ক্লাস আছে, কাজ করলে কাজ শেষ করে পার্সোনাল কাজ করলাম, আসলে কি এটা বলার সুযোগ আছে? তোমাদের একটু তথ্য দেই। এখন কিন্তু কলেজ প্রশাসন এরকম না যে তুমি কাজ করলে চলে যাবো, নির্দিষ্ট সময় কলেজে ঢুকতে হয়,
আর নির্দিষ্ট সময় পরে কলেজ থেকে বের হতে হয় এবং ভর্তি থেকে শুরু করে পরীক্ষা নেওয়া, খাতা দেখা, খাতা প্রশ্নপত্র তৈরি করা, তারপরে ছাত্রছাত্রীদের খোঁজ খবর নেওয়া, ডিপার্টমেন্টের আর্থিক বিষয়গুলো দেখা, সব কিছু কিন্তু টিচারদের এখন করতে হয়। তার মানে বিষয়টা এরকম না যে আমি আমার ক্লাস নিলে আমার ছুটি হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। তাহলে সরকারের দায়িত্ব কিন্তু এরকম, রুটিনের বাইরে কিন্তু অনেক কাজ করতে হয়। যখন সরকারি বিনিয়োগ থাকে কোনো একটা জায়গায়, তাহলে তার রুটিনের কাজের বাইরেও কিন্তু তাকে সেখানে গিয়ে সেটা দেখতে হয়। তারপরে তাদের কাজের দায়িত্ব বেড়ে যায়। আর যখন বেশি কাজ করবে তখন কিন্তু তোমার অভিজ্ঞতা বাড়বে। এই অভিজ্ঞতার আলোকে সে আরেকটা প্রজেক্ট হাতে নিতে পারবে, আরেক জায়গা পিপি করে আরেকটা কোম্পানির সাথে কাজ করতে পারবে। তাহলে সরকারের কিন্তু দায়িত্ব বেড়ে যায়। একটা হচ্ছে নিরাপদ উন্নয়ন হয়। নিরাপদ উন্নয়নটা কি? যে উন্নয়নটা চলমান সঠিক প্রক্রিয়া থাকে এবং যে উন্নয়ন কোনো দূষণ নাই, সে জনদূষণ বলো, পরিবেশ দূষণ বলো, অনিরাপদ না। একটা বেসরকারি প্রতিষ্ঠান এমন একটা শিল্প কারখানা করছে এমন একটা জায়গায় যে নিরাপদ না, না আইন শৃঙ্খলা নিরাপত্তা আছে, না কোনো কিছু, তখন কি হবে? শ্রমিকরা যখন কাজ করবে, অফিসাররা যখন কাজ করবে, অনিরাপদ বোধ করবে, তখন কিন্তু মনোযোগ দিয়ে কাজ করতে পারবে না। কিন্তু যখন সরকারি বেসরকারি সমান অংশীদারিত্ব থাকে, তাহলে কিন্তু সরকারের ওখানে নজরদারি থাকে, তদারকি থাকে, নিয়ন্ত্রণ থাকে, সরকারের কাছে এই প্রতিষ্ঠান জবাবদিহি করে, তাহলে কিন্তু উন্নয়নটা নিরাপদ হয়, তখন কিন্তু এতে আর সমস্যা হয় না। তাহলে কি হয়? আরেকটা দেখো, দুর্নীতি হ্রাস পায়। একক কর্তৃত্ব যেখানে, দুর্নীতি কিন্তু সেখানে হয়। যখন দেখা যায় যে কোনো পিপি করতে গেলে বা এমনি কোনো কাজ একাই করছে, সে সুপ্রিম অথরিটি, তখন সে কিন্তু তাকে দেখা জবাবদিহি করার কেউ নাই, তাহলে কিন্তু সে দুর্নীতি করবে। আর সরকারি ক্রয় বলো, সরকারি বিভিন্ন প্রকল্প বলো, এখানে কিন্তু দুর্নীতির একটা সুযোগ থাকে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি করে কোনো অফিসার ধরা বলে তার চাকরি থাকবে? তার চাকরির স্থায়িত্ব কিন্তু খুব, একেবারে কোনো অন্যায় করলে ধরা বললে শেষ। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তারা জানে যে আমি সরকারি চাকরি করি, গাছ মরে গেলেও রস বের হবে, আমার চাকরি যাবে না। এই যে চাকরির নিশ্চয়তা আছে বিদেশে সেই অনিয়মগুলো করার সাহস পায়। বাংলাদেশে কয়জন মানুষের দুর্নীতি করে চাকরি চলে গেছে? ওই হয়তো সাময়িক একটু সে মানে তাকে সাসপেন্ড করা হলো, কয়দিন পর ঠিক সে বের হয়ে আসে। এই জন্য কঠোর শাস্তির বিধান করতে হবে। এখন যদি কর্তৃপক্ষ দুটে থাকে, যৌথ উদ্যোগ থাকে, এই জন্য এখানে দুর্নীতির কিন্তু হ্রাস পায়। কারণ এক পক্ষ দুর্নীতি করলে আর এক পক্ষ কিন্তু সেটা ধরে ফেলবে। তাহলে পিপির মাধ্যমে কিন্তু দুর্নীতি হ্রাস পায়। তাহলে আমরা পিপির সুবিধা পড়লাম, এখন আমরা একটু যাবো অসুবিধায়। বেসরকারি খাতে প্রাধান্য থাকে, কারণ এখানে দেখবা যতগুলো পিপি হয়েছে তখন সেখানে কিন্তু সরকারের চেয়ে বেসরকারি বিনিয়োগ বেশি আছে সেখানে। তো বিনিয়োগ বেশি মানে তার একটু প্রাধান্য বেশি, লোকবল তার, সে সব উৎপাদন করছে, সরকারের একটা অংশ আছে, সরকার শুধু একটু তদারকি করছে, কিন্তু ওখানে কিন্তু সব তার নিয়ন্ত্রণে আছে। এই যে বিদ্যুৎ খাতগুলো বলো, যেগুলো পিপিপির মাধ্যমে যেগুলো হয়েছে, সেগুলো ব্যবস্থাপনার দায়িত্ব কিন্তু তারা, কিন্তু সরকার কিন্তু দেখাশোনা করে, নিয়ন্ত্রণ করে, কিন্তু সার্বক্ষণিক কিন্তু তারা সেটা বিষয়টা দেখে। এরপরে অর্থনৈতিক অদক্ষতার কিন্তু একটা তৈরি হতে পারে। যখন একটা ব্যবসার সম্প্রসারণ হয়, তার ক্যাপাসিটি ছিল ছোট্ট, সে ক্যাপাসিটি অনেক বেড়ে গেল, তার সক্ষমতা ওই পর্যায়ে যদি না থাকে, তার দক্ষ লোকবল যদি ঘাটতি থাকে, নতুন একটা ইন্ডাস্ট্রি করা মানে নতুন লোকবল নিয়োগ দিতে হবে। নতুন লোকবল মানে দক্ষতা যে 100% দক্ষ লোক পাবে সেটা কিন্তু সেরকম না। এখানে তো অদক্ষ লোকগুলো এসে থাকে, তাহলে কি হবে? তাহলে অদক্ষ আসলে মানে উৎপাদন ব্যাহত হবে, তখন অর্থনৈতিক অদক্ষতা তৈরি হবে। এরপর কিছু ব্যয় প্রাক্কলন, দুই দিক থেকে দুটো হিসাব যখন যায় তখন তো ব্যয়টা বেড়ে যেতেই পারে। এই জন্য কী করতে হবে? যে ব্যয় প্রাক্কলনটা এমনভাবে করতে হবে যেন সঠিক হয়, যেন এখানে ব্যয় প্রাক্কলন কিন্তু অনেক সময় বেড়ে যেতে পারে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি এখানে কিন্তু সঠিকভাবে না আগাতে পারে যদি উৎপাদন ব্যাহত হয়। গতিশীল যদি না হয় তাহলে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। ব্যবসায় সম্প্রসারণের সমস্যা হতে পারে, যেমন একটা ছোট ব্যবসা থেকে বড় ব্যবসায় গেলা, অথবা নতুন কোনো পণ্য উৎপাদনে গেলা, তখন কিন্তু এই সম্প্রসারণ করা মানে ব্যবসায়িক সম্প্রসারণ যেটা, সেটা কিন্তু চালানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। এরপর সৃজনশীলতার সমস্যা হতে পারে কীরকম? যে এক ধরনের কাজ করে অভ্যস্ত, হঠাৎ করে নতুন একটা দিলে কিন্তু একটু গোলমাল হতে পারে। একই ধরনের কাজ সরকারি অফিসাররা তো রুটিন মাফিক কাজ করে, বেসরকারি লোকও জানে যে কর্মীরা জানে গিয়ে কাজ শুরু করতে হবে, সন্ধ্যা হলে চলে আসতে হবে,
অফিসাররা ওই রকম জানে যে আমার এই আজকে এই পরিমাণ প্রোডাকশন দিলে আমার কাজ শেষ, ইত্যাদি ইত্যাদি। নতুন ভাবনার সুযোগ কম। নতুন আরেকটা প্রতিষ্ঠান হওয়া মানে কিন্তু তাকে আরও সময় দিতে হবে, নতুন চিন্তা করার সুযোগ এখানে কম থাকে। আর জবাবদিহিতে অস্বচ্ছ থাকে। কীরকম? একজন ব্যবস্থাপনার দায়িত্ব থাকলে ওই যে তদারকি থাকে দুইজনের, বেসরকারি একটা আর সরকারি একটা। এখানে কিন্তু জবাবদিহিতে অস্বচ্ছতা যদি থাকে তাহলে কিন্তু এটা অসুবিধা, এবং অনেক ক্ষেত্রে থাকে। কারণ দুর্নীতি হয় কিন্তু এখানে সরকারি যে বিনিয়োগটা আছে আর বেসরকারি যে বিনিয়োগটা আছে, বেসরকারি যেহেতু সে সার্বিক তত্ত্বাবধানে থাকে, সে কিন্তু ইচ্ছা করলে এখানে অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতার ঘাটতির কারণে কিন্তু সে কিন্তু এখানে দুর্নীতি করতে পারে। আর দায়িত্ব বলা হচ্ছে এখন দুটো পক্ষকে কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যদি বেসরকারি পিপিপির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান করার পর যদি সে যদি সঠিকভাবে যদি দায়িত্ব পালন না করে তাহলে কিন্তু একটু সফল হবে না। আরেকটা দেখা গেছে নিরবিচ্ছিন্ন উন্নয়ন সমস্যা। উন্নয়নটা কিন্তু এমন একটা জিনিস, গতিশীল। আমি একদিন প্রচুর কাজ করলাম বা এই বছর প্রবৃদ্ধি অনেক হলো, পরের বছর ফ্লপ করলো, তাহলে কিন্তু হবে না। এটা গতিশীলতা মানে সমন্বয় থাকবে, গতিশীল থাকবে। বিষয়টা চলমান, সুতরাং অনগোয়িং প্রসেস, প্রোগ্রেসিভ যেটাকে বলে। যদি এটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হতে পারে, কারণ একটা নতুন একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠান তৈরি করা, ওখানে যদি দক্ষতার ঘাটতি থেকে থাকে, সৃজনশীলতার ঘাটতি থাকতে পারে, যদি জবাবদিহিতার সমস্যা থাকে, তাহলে কিন্তু সেখানে নিরবিচ্ছিন্ন উন্নয়ন কিন্তু সমস্যা হতে পারে। এটা হচ্ছে সমন্বয়ের ক্ষেত্রে সমস্যা। আগে বলেছি যে সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে পরিচালিত বিষয়টা কিন্তু পিপিপি। তাহলে এখানে যদি সমন্বয়হীনতা থাকে তাহলে কিন্তু দুটো পক্ষ থেকেই বিনিয়োগ হবে। এক পক্ষ বিনিয়োগ যা করার কথা ছিল কোনো কারণে কম হয়ে গেল, আরেক পক্ষ দিল, এক পক্ষ থেকে কিন্তু হবে না, দুই পক্ষেরই হতে হবে। তার মানে দুটো পক্ষ থেকে সমন্বয় করে কাজ করতে হবে। আবার যদি এক পক্ষ অতিরিক্ত তদারকি করে, সরকার যদি মনে করে সরকার এই কোম্পানি আমার বিনিয়োগ আছে আমি সব, বিষয়টা কিন্তু এরকম ভাবলে হবে না। যখন কাজ হবে দুটো পক্ষকে সমন্বয় রেখেই কাজটা করতে হবে। তাহলে আমরা জানলাম পিপিপি কি, পিপির সুবিধা কি, পিপিপি অসুবিধা কি। এবার আমরা জানলাম সিদ্ধান্ত গ্রহণ কি। আমরা কিন্তু ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সিদ্ধান্ত নেই। তেমনি সরকারও কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রকল্পে বা নীতি প্রণয়নে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সব কিছু কিন্তু সিদ্ধান্ত নিতে। তাহলে সিদ্ধান্তটা কীভাবে নেব দেখি আমরা কীভাবে নিব। সাধারণভাবে বলা যায় কোনো বিষয়ে পরিকল্পনা স্থির করার সিদ্ধান্ত। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি কালকে নিউ মার্কেট যাব, শার্ট কিনতে হবে। তার মানে প্ল্যান করে ফেললাম কালকে যাব, মানে সিদ্ধান্ত হয়ে গেল। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও অধিকার যার হাতে, তিনি হলেন সিদ্ধান্ত গ্রহণকারী বা প্রদানকারী। কোনো বিষয়ে তিনি যে করণীয় স্থির করবেন সেটাই তার সিদ্ধান্ত। কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রাপ্ত বিকল্পগুলোর মধ্য থেকে উত্তম বিকল্প বাছাই করার প্রক্রিয়াকেই বলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। তার মানে এটা কোনো লক্ষ্য অর্জনের জন্য অনেকগুলো বিকল্প থাকতে পারে, সেই বিকল্পগুলোর মধ্য হতে যেটা উত্তম, সেই উত্তমটা বেছে নেওয়া হচ্ছে, যে প্রক্রিয়া বেছে নেওয়া সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। আর বাছাই করা বিকল্পটিকে বলে সিদ্ধান্ত। বাছাই করা যে বিকল্প একটা, সেটা হচ্ছে সিদ্ধান্ত। আর.এস. ডাবারের মতে সুনির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন বিকল্প আচরণ হতে একটিকে বেছে নেওয়ার যে পন্থা তাকে সিদ্ধান্ত গ্রহণ বলে। তার মানে নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে, সেই বৈশিষ্ট্য আলোক করে অনেকগুলো বিকল্প থাকবে, সেই বিকল্পগুলো থেকে একটিকে বেছে নেওয়াই বলে সিদ্ধান্ত গ্রহণ। তাহলে আমরা জেনে গেলাম সিদ্ধান্ত গ্রহণ। এরপর আমরা জানবো যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কি, মানে এই ধাপগুলো কি, কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। দেখো, প্রথমে হচ্ছে যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিবা তখন প্রথমে দরকার হবে যে আমি যে কাজ করবো আর সমস্যাটা কি, সেখানে সমস্যাগুলো নির্ণয় করতে হবে। সরকার যে কাজে করুক, যে বিষয়ে সিদ্ধান্ত নিক না কেন, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়ের সাথে সম্পর্কিত সমস্যাগুলো কি। তাহলে কি করে, ধরো তুমি স্টুডেন্ট, 4th ইয়ারে পড়ো, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলে গেছে, এবার 3rd ইয়ারে গেছে, এবার 4th ইয়ারে। তুমি খুব ভালো ছাত্র, পড়াশোনা করতে ইচ্ছা করে, কিন্তু তুমি আসলে অনেকগুলো বই পড়ে পয়েন্টগুলো ঠিক মতন একটু নোটস তৈরি করতে পারো না। তোমরা জানো যে অনেকগুলো বই পড়ে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন তথ্য কালেক্ট করে এক জায়গাকে নিয়ে তৈরি করতে হয়। এটা কিন্তু অনেকে টেকনিক্যালি করতে পারে না। তখন তার কিন্তু সমস্যাগুলো আছে। তাহলে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে, যে আমি ঠিক মতো নোট করতে পারি, তাহলে কি করতে হবে, তার সমস্যাগুলো বিশ্লেষণ করতে হবে, বা যে সমস্যাগুলো ছিল
বা সরকার যে সিদ্ধান্ত বিশ্লেষণ করতে যে আসলে আমার কি কি সমস্যা আছে, কি করলে সমস্যার সমাধান হবে। দেখো, দেখলে যে হ্যাঁ আমার আসলে পড়াশোনা তো আমি করতে চাই, কিন্তু আমার বই পুস্তক ওইরকম পর্যাপ্ত না, আবার আমার হাতের লেখাও সুন্দর না, আবার অত সময়ও আমার নাই, কি করব? তাহলে বিকল্প পন্থার উদ্ভাবন করতে। বিকল্প পন্থাটা কি? বন্ধু বান্ধব হতে পারে বিকল্প পন্থা, পরিবার হতে পারে বিকল্প পন্থা, টিচার হতে পারে বিকল্প পন্থা। তুমি সিদ্ধান্ত নিলে হ্যাঁ আমি টিচারের হেল্প নিব। অনেকগুলো বিকল্প ছিল, বিকল্প থেকে তুমি কি করলে? টিচারের হেল্প নেওয়ার চেষ্টা করলা। তাহলে বিকল্পের মধ্যে থেকে বাছাই করলে যে হ্যাঁ আমি টিচারের হেল্প নিব, পরিবার আছে নিলাম না, বন্ধু বান্ধব আছে নিলাম না, তাহলে আমি টিচারের হেল্প, ঠিক আছে। সরকারও অনেকগুলো বিকল্প থেকে একটা বিকল্প সিদ্ধান্ত নেয়। এরপরে কি করবা? ওই যে বিকল্প একটা নেই, সেটা মূল্যায়ন করতে হবে যে আমি যে টিচারের হেল্প নেই আসলে সে কি যোগ্য, সে কি আমার এই সমস্যার সমাধান করতে পারবে। এই বিষয়গুলো কিন্তু তোমাকে অ্যানালাইসিস মূল্যায়ন করতে হবে। তুমি যদি মূল্যায়ন করতে পারো তুমি সঠিকভাবে মানে সিদ্ধান্ত নিতে পারো। যদি মূল্যায়ন করতে না পারো তাহলে কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারবা না। তাহলে মূল্যায়ন করা, মূল্যায়ন করা কি করলা? সিদ্ধান্তের সঙ্গে কার্যে রূপান্তর করলা। হ্যাঁ তুমি শুরু করে দিলে, টিচারের হেল্প নিয়ে তুমি পড়াশোনা শুরু করলা। তুমি স্টুডেন্ট, তুমি তো টিচারের হেল্প নিতেই পারো। তুমি কাজ শুরু করে, হ্যাঁ আমি একেবারে বই কিনে স্যারকে বললো স্যার এই স্যার বললো যে হ্যাঁ তুমি বিভিন্ন বই থেকে যেগুলো করো একটা কাগজে লেখো, আর একটা বই পড়ে যেগুলো নতুন সেখানে একটা কাগজে লেখো, আর একটা বই পড়ে যে তথ্যগুলো নতুন একটা লেখো, এরপর তুমি সমন্বয় করো, এক পর পর করে লিখে রাখো, ব্যাস তোমার সুন্দর নোট হবে, এখন পড়ো। তাহলে কার্যে রূপান্তর করলে এখন উপাত্ত সমূহকে আর শ্রেণী আকারে সাজাতে হবে। ওই যে উপরে যে কাজগুলো করছে এর শ্রেণী আকারে কিন্তু সাজাতে হবে, শ্রেণীবদ্ধ করতে হবে। শ্রেণীবদ্ধ না করলে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবা না। ঠিক আছে, আমি শ্রেণী আকারে সাজাইলাম, সব করলাম, কিন্তু একটা জিনিস বাকি থাকলো, কি সেটা দেখো তো, হলো সময়ের গুরুত্ব। এখন তুই বই কিনতে লাগাইলে 6 মাস, পড়তে 3 মাস, টিচারের সাহায্য নিতে 4 মাস, পরীক্ষা এসে গেছে, কি করবা? সব শেষ। আসলে তোমাকে নির্দিষ্ট সময়, এতগুলো কথা বলছি, সমস্যা নির্ণয়, বিশ্লেষণ, বিকল্প পন্থার উদ্ভাবন, বিকল্প পন্থা হতে বাছাইকরণ, বিকল্প পন্থার মূল্যায়ন, কার্যের রূপান্তর, শ্রেণীবদ্ধকরণ, কিন্তু সময়ের মধ্যে করতে হবে সব কাজ। তুমি যদি সময়ের মধ্যেই কাজগুলো সঠিকভাবে করতে না পারো, পরীক্ষার সময় এসে যাবে তোমার পড়াশোনা কিছু হয় নাই। তুমি স্টুডেন্ট, তোমার একটা নির্দিষ্ট পিরিয়ড আছে, পিরিয়ড পর পরীক্ষার হলে তোমাকে বসতে হবে, পাস করতে হবে, তারপর কিন্তু তোমার চাকরিতে ঢুকতে হবে। তাহলে কি করতে হবে? সময়ের গুরুত্ব দিতে হবে। আমরা যে সিদ্ধান্ত নিই না কেন সেই সিদ্ধান্তে কিন্তু সময়ের গুরুত্বটা বুঝে কাজ করতে হবে। এরপর আমরা সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে কি কি সমস্যা ফেস করি সেটা নিয়ে একটু আলোচনা করি। সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপরই কোনো প্রতিষ্ঠানের ভালো মন্দ, উন্নতি অবনতি নির্ভরশীল। এটি একটি অত্যন্ত জটিল ও কঠিন প্রক্রিয়া। প্রত্যেক সিদ্ধান্ত প্রণেতাকেই সঠিক ও যুক্তিযুক্ত সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যায় নিপতিত হতে হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যাগুলো আমরা একটু নিম্নে দেখি। 1. রুটিন মাফিক কাজে অধিক ব্যস্ততা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগেই বলেছি এরা রুটিন মাফিক কাজ করতে চায়, তোমরাও তাই করো। দুপুরে খাওয়ার পর ঘুমাতে হবে, নইলে মাথা ধরে। সন্ধ্যার পর একটু আড্ডা না দিলে কেমন লাগে? বাসায় ফিরলে রাত্রে খাওয়া রয়েছে, খাওয়ার পর হ্যাঁ ঘুমাই, কালকে পড়বো। অথবা এই যে নির্দিষ্ট সময় পড়াশোনার কোনো আজ না কাল, এটা হবে না, তোমাকে পড়তে হবে। তেমনি সরকারি কাজে যারা যায়, আমরা যারা চাকরি করি, একেবারে আমার 2টা ক্লাস হয়েছে আমি বাড়ি ছিল, তো বিষয়টা এরকম না। কিন্তু তোমাকে এর বাইরে অনেক কাজ আছে। রুটিন ভাবে কাজে অধিক ব্যস্ত থাকলে হবে না, এর বাইরের কাজগুলোকে তোমাকে সঠিকভাবে করতে হবে। এর বাইরে অনেক কাজ থাকে। একটা ছেলে ক্লাসে আসছে না দীর্ঘদিন ধরে, কেন আসছে না তার খোঁজ খবর তোমাকে নিতে হবে। তুমি টিচার, ছাত্রের সাথে তোমার কানেক্টিভিটি থাকতে হবে। এটা বললে হবে না আসে নাই, ব্যর্থতা হবে না, ব্যর্থতা তোমার, আসে নাই কেন খোঁজ নিতে হবে। এই প্রফেশনটা একটু অন্য টাইপের। তেমনি সরকারও কিন্তু শুধু রুটিন কাজে ব্যস্ত থাকলে হবে না, রুটিনের বাইরেও কিন্তু কাজ করতে হবে। এরপর দেখো, সমাধানের জন্য সমস্যা নির্বাচনের ব্যর্থতা। আমি যদি সমস্যাই নির্বাচন করতে না পারি তাহলে সমাধান করবো কিভাবে? তাহলে কি করতে হবে? আমাকে আগে সমস্যাটা কি সেটা জানতে হবে, তারপর সমাধানের পথ জানতে হবে। এরপর সুদীর্ঘ পদ্ধতি বা কার্যপ্রণালী। আমাদের প্রত্যেকটা প্রক্রিয়া এত লেন্দি, একটার পর আরেকটা, একটার পর একটা, যেতে যেতে দীর্ঘ সময় লস হয়ে যায়। তাহলে এই পদ্ধতিগুলো সংক্ষেপ করতে হবে। এটা একটা এই দীর্ঘ প্রক্রিয়ার কারণে কিন্তু আমাদের সমস্যায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে প্রণয়নের ক্ষেত্রে। এরপর পক্ষপাত প্রবণতা। আমরা যখন কাজ করি আমাদের মধ্যে একটা পক্ষপাত প্রবণতা কাজ করে, এটা বিশেষ পক্ষ নিয়ে কাজ করি।
এখানে তো ব্যক্তিগত পক্ষপাতিত্ব হওয়ার কোনো সুযোগ নাই। তুমি রাষ্ট্রীয় কাজ করো বা সরকার যে কাজটা করে জনগণের কল্যাণে কাজ করবে, আমার এলাকায় এই কাজটা আগে হতে হবে, অন্য এলাকা পরে হতে হবে, এগুলা কোনো বলার সুযোগ নাই। অগ্রাধিকার ভিত্তিতে যেখানে প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজনে তোমাকে পক্ষপাতহীন থেকে কাজ করতে হবে। এরপর তথ্যের অভাব ও অপর্যাপ্ততা। প্রথমত তথ্যের অভাব আর অপর্যাপ্ততা, তথ্যই নেই আবার অপর্যাপ্ত। যে কোনো সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে আগে সঠিক তথ্য থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ তথ্য থাকবে। এর যদি ঘাটতি হয় তাহলে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে না। এরপর অপ্রত্যাশিত ফলাফল। যখন ফলাফল অপ্রত্যাশিত হবে, প্রত্যাশিত হবে না, তখন কিন্তু সমস্যা, দৈন্যবাদের সমস্যা রয়ে গেছে। সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে প্রথমে সমস্যা আইডেন্টিফাই করতে হবে, সেই সমস্যাকে অ্যানালাইসিস করতে হবে, অনেক কিছু করতে হবে, কিন্তু ফলাফল কিন্তু প্রত্যাশিত যদি অপ্রত্যাশিত হয় তাহলে সেটা সমস্যা থেকেই যাবে। কিন্তু এরপর ব্যক্তিগত পছন্দ। আমরা যখন কোনো কাজ করি আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়টা আসে, কিন্তু এখানে কিন্তু সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে যখন ব্যক্তিগত পছন্দের বিষয়টা আসে তখন কিন্তু সিদ্ধান্তে সমস্যা হবে। আমরা কাজ করছি রাষ্ট্রের, এখানে ব্যক্তির কিছু নাই, এটা ভাবার সুযোগ নেই। আমি হয়তো ব্যক্তিগতভাবে অন্য মতে লোক হতে পারি, কিন্তু যে সরকার ক্ষমতায় এসে সে যে নীতি প্রণয়ন করেছে সেই নীতির আলোকে সেই নীতি বাস্তবায়ন করতে আমি বাধ্য। আমি সরকারি কোষাগার থেকে বেতন পাই। তাহলে কি হবে, এখানে ব্যক্তিগত পছন্দের কিন্তু কোনো সুযোগ নেই, এখানে প্রাতিষ্ঠানিক পছন্দ। সরকার কি চায়, কি নীতি করছে, কি নীতি বাস্তবায়ন করছে, সেই আলোকে তোমার কাজ করতে হবে। এরপর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রভাব। যদি কোনো কাজে যদি চাপ সৃষ্টিকারী বিভিন্ন ধরনের, সে রাজনৈতিক বলো, রাজনৈতিক দল অবশ্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠী না, বিভিন্ন বণিক সমিতি বলো, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন বলো, বিভিন্ন ট্রেড ইউনিয়ন বলো, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ক্যাডারের বিভিন্ন সমিতি বলো, এরা কিন্তু বিভিন্ন সুশীল সমাজ বলো, এরা কিন্তু চাপ দিয়ে কিন্তু বিভিন্ন কাজে সুবিধা নিতে চায় বা জনগণের কল্যাণে সে চাপটা অনেক সময় দেয়, কিন্তু সেই চাপটা যদি বেশি হয় তাহলে কিন্তু সমস্যা। তাহলে এরপর দেখো দক্ষ জনশক্তির ঘাটতি। যদি কোনো সিদ্ধান্ত প্রণয়ন করতে গিয়ে যে দক্ষ জনশক্তির দরকার সেই দক্ষ জনশক্তি যদি না থাকে তাহলে কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে প্রণয়ন করা সম্ভব হবে না। দক্ষ জনশক্তি থাকতে হবে এবং দক্ষ জনশক্তি যে সিএর যে দক্ষ লোক দরকার সেই লোকটাকে দিতে হবে। এখানে পক্ষপাতমূলক আচরণের কোনো সুযোগ নাই। এখন দেশে যদি এরকম হয় যে পলিটিক্যাল লবিং মেইনটেইন করে একজন অদক্ষ লোক ঊর্ধ্বতন জায়গা দখল করে বসে আলো, বা প্রমোশনের ক্ষেত্রে দক্ষকে ওভারটেক করলো, তার বিভিন্ন কারণে তার প্রমোশন হেল্ড আপ করে রাখলো, তাহলে কিন্তু দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, কারণ ওই অফিসারের সেবা থেকে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে দক্ষ জনশক্তির ঘাটতি থাকে তাহলে কিন্তু নীতি প্রণয়নের ক্ষেত্রে সমস্যা হবে। তাহলে আমরা এখন দেখব যে নীতি প্রণয়নের কি কি সমাধানের উপায়গুলো কি কি। দেখো, আমরা দেখব যে এক, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। যখন আমরা সিদ্ধান্তে প্রণয়ন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, এই সমাধান করতে বৈজ্ঞানিক ব্যবস্থাপনায়, আনসাইন্টিফিক কোনো কিছু করলে কিন্তু সেটা হবে না, বৈজ্ঞানিক হতে হবে। তারপরে দক্ষ প্রশাসক নিয়োগ করব। যে প্রশাসকগুলো আমরা যেসব জিনিসপত্র দেখে, প্রশাসনিক বিষয়গুলো দেখাশোনা করে, সেই যদি দক্ষ না হয় তাহলে কিন্তু হবে না। এই জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দক্ষ প্রশাসক দরকার, যে সার্বিক বিষয়গুলো বোঝে এবং সঠিকভাবে তা ব্যাখ্যা করতে পারে। এরপর অতীতের ঘটনাবলী। তুমি যখন কোনো কিছুর সমাধান করবা তখন কিন্তু এই সম্পৃক্ত অতীতের কি ঘটনাগুলো ঘটেছিল সেই আলোকে কিন্তু তোমাকে চিন্তা করে করতে হবে। জুডিশিয়ারিতে যখন রায় দেয় তখন বড় বড় রায়গুলো কিন্তু তারা পড়ে যে এই সম্পর্কিত আগে বড় বিখ্যাত কোনো রায় আছে কিনা, ওখান থেকে তারা কিন্তু জ্ঞান নেয়। আরেকটা আছে দেখো, প্রায়োগিকতা। কোন পদ্ধতিটি প্রয়োগ করবা, কোন পদ্ধতিতে তুমি সমস্যার সমাধান করবা, সেই প্রায়োগিক কৌশল কিন্তু তোমাকে নির্ধারণ করে নিতে হবে। সেই কৌশল যদি তুমি সঠিকভাবে নির্ধারণ করে নিতে পারো তাহলে যে সমস্যায় হোক না কেন তুমি কিন্তু সমাধান করতে পারবা। তাহলে আমরা এখন যাব আরেকটা পয়েন্টের, সেখানে জ্ঞান ও বুদ্ধিমত্তা। তোমার যে জ্ঞান আর বুদ্ধিমত্তা আছে, জ্ঞান মানে অর্জন করা, বুদ্ধিমত্তা মানে প্রয়োগ করা। তুমি যে বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়েছিলে বা সমস্যা হয়েছে সেই বিষয়গুলো তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, কি সমস্যা হয়েছে, ওই জ্ঞানের আলোকেই তোমাকে কিন্তু সমাধানের পথ বেছে নিতে হবে। তার মানে অর্জিত জ্ঞান থেকে তুমি যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে বুদ্ধিমত্তা হবে। এরপর আমরা যাব হারবার্ট সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ তো আমরা পড়েছি যে কোনো বিষয়ে পরিকল্পনা স্থির করাকে সিদ্ধান্ত বলে, কিন্তু সেটা কি যৌক্তিক? আমরা এখন জানবো যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণটা কি জিনিস। জননীতি প্রণয়ন, বাস্তবায়ন ও ফলাফল মূল্যায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পৃক্ত রয়েছে, কেননা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের উপরই জননীতির প্রণয়ন ও বাস্তবায়ন বহুলাংশে নির্ভরশীল।
প্রশাসন নীতি প্রণয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমেরিকান লেখক হারবার্ট সাইমন যে তত্ত্বটি প্রদান করেছেন এটিকে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব নামে অভিহিত করা হয়। তার মতে যৌক্তিকতা বলতে একটি নির্দিষ্ট মাপকাঠির তুলনায় কোন সিদ্ধান্ত গ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য, বাঞ্ছনীয় কি অবাঞ্ছনীয়, পছন্দনীয় কি অপছন্দনীয় তা বোঝা যায়। তার মানে যৌক্তিকতার আলোকে কিন্তু একটা নির্দিষ্ট মাপকাঠি দিয়ে তুলনা করতে হবে যে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক, কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য, কোনটা বাঞ্ছনীয় কোনটা অবাঞ্ছনীয় ইত্যাদি ইত্যাদি। তার মানে যৌক্তিকতা দিয়ে কিন্তু যে মাপকাঠিতে তুমি এই কাজটা করবে সেটা হচ্ছে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ। অন্যভাবে যদি আমরা একটু বলি, যৌক্তিক সিদ্ধান্ত হচ্ছে দুই বা ততোধিক বিকল্প আচরণের মধ্যে হতে এমন একটি নির্বাচন করা যা প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব। তার মানে অনেকগুলো বিকল্প থাকতে পারে, সেই বিকল্প থেকে কিন্তু এমন একটা বেছে নিতে হবে যেটা বাস্তবায়ন করতে পারবা। অনেকগুলো বিকল্পের মধ্যে তুমি এমন একটা বিকল্প বেছে নিয়েছো যেটা আসলে বাস্তবায়ন অযোগ্য, তাহলে কি সেটা যৌক্তিক সিদ্ধান্ত হবে? হবে না। ইতিবাচক ফলাফল যৌক্তিক সিদ্ধান্তের মাপকাঠি। তার মানে যেটা থেকে ইতিবাচক ফলাফল আসবে সেটা হচ্ছে মাপকাঠি হবে। কোন সিদ্ধান্ত যৌক্তিক না অযৌক্তিক তা নির্ভর করে সিদ্ধান্তের প্রাপ্ত ফলাফল ইতিবাচক না নেতিবাচক তার উপরে। তার মানে ফলাফল যদি ইতিবাচক হয় ধরে নেওয়া সিদ্ধান্তটা যৌক্তিক ছিল, আর ফলাফল যদি নেতিবাচক হয় তাহলে তার সিদ্ধান্তটা যৌক্তিক ছিল না। ইতিবাচক ফলাফল প্রদানকারী সিদ্ধান্তই যৌক্তিক সিদ্ধান্ত, যা বাস্তবায়ন সফলভাবে করা সম্ভব। তার মানে আমরা এতক্ষণ আলোচনা করে একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে সহজ একটা জিনিস যে ইতিবাচক ফলাফল প্রদানকারী সিদ্ধান্তই হচ্ছে যৌক্তিক সিদ্ধান্ত। আমরা অনেক বিকল্প থেকে সিদ্ধান্ত নেই, কিন্তু যে সিদ্ধান্তটা ফলাফলটা ইতিবাচক হবে সেটা হচ্ছে যৌক্তিক হবে। তাহলে আমরা শিক্ষার্থী জেনে গেলাম যে যৌক্তিক সিদ্ধান্ত কি। তাহলে আমরা সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব বা মডেলটি আমরা একটু দেখব। দেখো, সাইমন অনেক কথা বলছে, আমি লাস্টে যাই যৌক্তিক সিদ্ধান্তের পর্যায়সমূহ। উনি বলছে যে যৌক্তিক সিদ্ধান্ত কয়েকটি পর্যায়ের মধ্যে দিয়ে নিতে হয়। সেই পর্যায়গুলো কি একটু দেখি। প্রথম হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব সেটা যে সমস্যা, সেই সমস্যাকে চিহ্নিত করতে হবে। সমস্যা চিহ্নিত করতে না পারলে কিন্তু যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। তার মানে আমরা যখন সিদ্ধান্ত নিতে যাই বা সিদ্ধান্ত প্রণয়ন করতে যাই তখন কি করতে হবে? প্রথমেই সমস্যাগুলো চিহ্নিত করতে, এখানে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। তারপরে কি করব? বিকল্প যে পথগুলো, যে আমরা আগে দেখেছি ধাপ, সমস্যাগুলো চিহ্নিত করবার চিন্তা করলাম যেহেতু অনেক সমস্যা, দেখি তো বিকল্প কোনো কিছু আছে কিনা। এটা করতে গেলে তো অনেক সমস্যা, বিকল্প কোনো পন্থা আছে কিনা। তাহলে বিকল্প পন্থা চিন্তা করেন, হ্যাঁ বিকল্প পন্থা আছে, সেটাও করা যায়। তাহলে বিকল্প পন্থা নিয়ে আমরা একটু চেষ্টা করব। তারপর কি করব? তথ্য বিশ্লেষণ করব। মানে ওই সমস্যা তো পাইছি, ওখান থেকে বিকল্প নিব, নেওয়ার পরে এই দুটোকে আমি বিশ্লেষণ করে দেবো কোনটা বেটার, কোনটা বাস্তবায়ন করা সম্ভব, কোন সিদ্ধান্ত নিতে সহজ হবে। তাহলে সেটাকে তথ্যগুলো যে পাবো সেই তথ্যগুলোকে আমি একটু বিশ্লেষণ করব। আচ্ছা, করলাম বিশ্লেষণ। তারপরে বিকল্প সময়ের একটা তালিকা করব যে কয়টা বিকল্প আছে। সরকার যখন কোনো কাজ করে অনেকগুলো বিকল্প হাতে রাখে, সেটা তালিকা আকারে রাখবো যে হ্যাঁ এইটার বিকল্প এই হতে পারে। আমি একটা রাস্তা করব, হাইওয়ে করব, তাহলে হাইওয়ের বিকল্প কি কি থাকতে পারে সেগুলো একটা তালিকা আকার করলাম। আচ্ছা ঠিক আছে, তালিকা করছি। এরপরে আমরা দেখব একটি বিকল্প বাছাই করব। ওই যে তালিকা করেছে অনেকগুলো, কোনটা বাছাই করব যেটার ফলাফল ইতিবাচক হবে। তাই আমরা শিখেছি এতক্ষণ যে ইতিবাচক ফলাফল প্রদানকারী সিদ্ধান্ত হচ্ছে যৌক্তিক সিদ্ধান্ত। তাহলে আমরা যে বিকল্প সময় যে তালিকা করেছিলাম, হয়তো 10টা 12টা তালিকা করে ফেলছি, ওখান থেকে আমি একটা বাছাই করব। বাছাই করলাম, এরপর বাছাইকৃত সিদ্ধান্তটা বাস্তবায়ন করব। তাহলে কাজ শুরু করি। আমি বাছাই করছি, হ্যাঁ আমি এটা নিয়ে কাজ করবো, এই সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমরা এশিয়ান হাইওয়েটা এইভাবে করবো, ঠিক আছে, আমি বাস্তবায়ন শুরু করে দিলাম। এরপরে কি করব? তাহলে এই সিদ্ধান্ত আমি গ্রহণ প্রক্রিয়ায় যাব, যে যৌক্তিক সিদ্ধান্তর ব্যাখ্যা দিকে সাইমন সিদ্ধান্ত গ্রহণের কথাটিকে 3টি মডেলের সাথে সম্পৃক্ত করেছেন। মডেল 3টি কি? মানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একটা 3টি মডেল আছে। একটা হচ্ছে উপায় উদ্দেশ্য মডেল, 2 আচরণ বিকল্প মডেল, আর 3 হচ্ছে সন্তোষজনক মডেল। 3টা মডেল। তাহলে আমরা একটু দেখি উপায় উদ্দেশ্য মডেল কি। এই দেখো, এটা খেয়াল আছে। এই মডেলের মূল কথা হলো সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যথাযথ উপায় গ্রহণ করা। খ আচরণ বিকল্প মডেল কি? এখানে সকল বিকল্প বিবেচনা করে কিভাবে একজন ব্যবস্থাপক সিদ্ধান্ত গ্রহণ করে তার নির্দেশ করে।
বিকল্প নির্বাচনের জন্য নিম্নোক্ত পদক্ষেপসমূহ গ্রহণ করা হয়। ক, বিকল্প আচরণসমূহকে তালিকাভুক্ত করা, বিকল্পগুলোর ফলাফল নির্ধারণ করা, বিকল্পসমূহের ফলাফল মূল্যায়ন করা, উদ্দেশ্য অর্জনের সহায়ক এমন বিকল্প বাছাই করা। দেখো, তালিকা করলাম, ফলাফল দেখলাম, মূল্যায়ন করলাম, তারপরে বিকল্পটা যেটা সহায়ক উদ্দেশ্য অর্জনে সেটাকে আমি বাছাই করলাম। এরপর সন্তোষজনক মডেল। দেখো, উভয়োদ্দেশ্য মডেল এবং আচরণ বিকল্প মডেলের অসুবিধাতে সীমাবদ্ধতা দূরীকরণের জন্য সন্তোষজনক মডেল উদ্ভাবন করেন। তার মতে একজনের পক্ষে সকল যৌক্তিকতা অর্জন অসম্ভব। প্রত্যেক ব্যক্তির নিজস্ব উদ্দেশ্য অর্জন করার প্রয়োজনীয়তা উপেক্ষা করা যায় না। প্রকৃতপক্ষে এই মডেল 3 ধরনের মানুষের কথা বলেছেন। কি 3 ধরনের মানুষ? একটা হচ্ছে অর্থনৈতিক মানুষ। অর্থনৈতিক মানুষ সবসময় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধান করতে সচেষ্ট থাকে। আর হচ্ছে সামাজিক মানুষ। সাইমনের মতে মানুষকে সমাজে বসবাস করতে হয় বিধায় তাকে সামাজিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত বা কোনো সমস্যা দূর করার চেষ্টা করে। একটা হচ্ছে অর্থনৈতিক মানুষ, একটা হচ্ছে সামাজিক মানুষ। এরপর প্রশাসনিক মানুষ। দেখো, এটা কিন্তু অন্যরকম। অর্থনৈতিক মানুষ, সামাজিক মানুষ, প্রশাসনিক মানুষ। তারা সামাজিক ও অর্থনৈতিক মানুষ অপেক্ষা অধিক যৌক্তিক। কারা? প্রশাসনিক মানুষ। তারা সকল সমস্যা প্রশাসনিক দিক থেকে বিচার করেন। অসংখ্য বিকল্প আচরণের মধ্য থেকে যেটি সন্তোষজনক সেটি তারা গ্রহণ করেন। তাহলে কি হলো বিষয়টা? যে প্রশাসনিক মানুষ কিন্তু অর্থনৈতিক মানুষ এবং সামাজিক মানুষ থেকে একটু আলাদা। তারা কি করবে? তার অনেকগুলো বিকল্প পাবে। সেই বিকল্প আচরণগুলোর মধ্যে থেকে যেটা যৌক্তিক, যেটা করলে জনকল্যাণ হবে, যেটার ফলাফল ইতিবাচক হবে, সেই কাজটা কিন্তু একজন প্রশাসনিক মানুষ করবেন। তাহলে হার্বার্ট সাইমনের যে সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব বা মডেল, তার লাস্টে কিন্তু যে মানুষকে আসলে প্রশাসনিক হতে হবে। আমরা যারা চাকরি করি, প্রশাসনে যারা চাকরি করে, সর্বস্তরে যারা বিভিন্ন জায়গায় যে দায়িত্ব পালন করা হবে কেন, এখানে অর্থনৈতিক মানুষ সামাজিক মানুষের চেয়ে প্রশাসনিক মানুষ হতে হবে। হার্বার্ট সাইমন কিন্তু এই তত্ত্বের অনেক সমালোচনা আছে। সে মানুষকে যন্ত্রে রূপান্তর করেছে ইত্যাদিতে অনেক কথা আছে, কিন্তু তারপরে কিন্তু তার সিদ্ধান্ত গ্রহণ নিয়ে তিনি যে যৌক্তিক মডেল দিয়েছেন, এটা কিন্তু বর্তমান যুগে অনেক গুরুত্বপূর্ণ একটি মডেল। শিক্ষার্থীরা, তোমরা এই কোর্স থেকে, যেহেতু আমার এটা শেষ ক্লাস, তোমরা জানো আমাদেরকে 10টা ক্লাসে একটা কোর্স শেষ করার কথা। তোমরা যদি এই ক্লাসে নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার প্রথম পেজে দেখো আমার মেইল দেওয়া আছে, সেই মেইলে তোমরা প্রশ্ন করলে উত্তর পাবো, আমি চেষ্টা করবো উত্তর দিতে। আর আমি এই ক্লাসটা যেসব বই থেকে হেল্প নিয়েছি তোমরা এখান থেকে সেই বইগুলো দেখতে পারো। একটা বই দেখো, 1 নম্বর একটা বই, তারপরে 2 নম্বর আরেকটা বই দেখো, এখানে তালিকা দিয়ে রেখেছি। 3 নম্বর আরেকটা বই দেখো, এগুলো ইংলিশে লেখা, তোমাদের পড়তে খুব বেশি কষ্ট হবে না, সহজভাবেই লেখা আছে। তোমরা 4 নম্বর বই দেখো, একটা বাংলা মিডিয়াম বই আছে। 5 নম্বর একটা বই দেখো, আরেকটা বই দেখো, এখান থেকে তোমরা হেল্প নিতে পারো। আশা করি তোমরা ভালো এখান থেকে কিছু অর্জন করে তোমরা সুন্দর করে পড়াশোনা করবে। শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো কিছু সঠিকভাবে অর্জন করতে চাও, সময়ানুবর্তী হও। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু না করতে পারলে কিন্তু তুমি আগাতে পারবে না। আমি দোয়া করি তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, সুস্থ আসো আশা করি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, জনসমাবেশ এড়িয়ে চলো, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করো, আর সুন্দর করে পড়াশোনা করো, আর তোমার উপর অর্পিত দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করো। ভালো থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।